বন্ধুরা, আজকের গল্পে আপনাদের স্বাগত। তবে গল্পটি শুরু করার আগে কমেন্ট করে আমাদের অবশ্যই জানান যে আপনারা আমাদের ভিডিওগুলি কোথা থেকে দেখছেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম রূপালী। স্বামীর মৃত্যুর পর প্রতি মাসের 10 তারিখে আমি আমার স্বামীর অংশের ডিসেসড পার্টনার শেয়ার, মৃত অংশীদারের প্রাপ্য অংশ এর টাকা পেতে শুরু করি। ওনার ওই টাকাটা পেয়ে আমার মনে এই শান্তি হয়েছিল যে যাক, ভালোই হলো, এতে আমার ছেলের লালন পালন ঠিকমতো হয়ে যাবে। কিন্তু সেই সমস্ত টাকা আসার পর আমার শ্বশুর শাশুড়ি সেগুলো আমার থেকে ছিনিয়ে নেন এবং আমাকে চাকরি করতে বাধ্য করেন। আমি লেখাপড়া জানা ছিলাম, তাই আমার চাকরিও সহজে মিলে গিয়েছিল। আমি পুরো মাস অফিসে কঠোর পরিশ্রমের সাথে চাকরি করতাম, বসের কথা শুনতাম, বাসের ধাক্কা খেতাম এবং বাড়ি ফিরে বাড়িরও সমস্ত কাজ করতাম। আমার মনে হয়েছিল যে আমার চাকরির বেতন হয়তো ওনারা আমার থেকে নেবেন না। কিন্তু আমি যখন আমার বেতন নিয়ে বাড়ি পৌঁছালাম, তখন আমার শাশুড়ি আমার থেকে সেটাও ছিনিয়ে নিলেন এবং আমাকে চুল ধরে খুব মারধর করলেন। ওই লোকেদের নিজেদের ছোট, নিষ্পাপ নাতির কথাও বিন্দুমাত্র চিন্তা ছিল না। আমার টাকায় আমার শাশুড়ি, ননদ আর শ্বশুর খুব আমোদ প্রমোদ করতেন। আমাকে আর আমার ছেলেকে প্রতিটি জিনিসের জন্য তরপাতে হতো। বেশ কিছু সময় ধরে আমি এই সব কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছিলাম। কিন্তু যখন আমি দেখলাম যে এখন আমার ছেলে বড় হচ্ছে, তার কোনো প্রয়োজনই পূরণ হয় না এবং সেই নিষ্পাপ শিশুটি অন্য বাচ্চাদের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে যে কিভাবে বাকি সব বাচ্চারা নতুন নতুন খেলনা দিয়ে খেলছে, ভালো ভালো খাবার খাচ্ছে, তখন আমি মনে মনে ঠিক করে নিলাম যে আমি আমার ছেলের সাথে আর কোনো অন্যায় হতে দেব না। আমি প্রথমবার সাহস দেখিয়েছিলাম এবং আমার শাশুড়ির হাত থেকে নিজের বেতন ছিনিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়ির মুখ রাগে লাল হয়ে গিয়েছিল এবং তিনি এত জোরে আমাকে মাটিতে ধাক্কা দিয়েছিলেন যে আমার মাথাটা গিয়ে দেওয়ালে ঠুকে গিয়েছিল এবং রক্তের একটি সরু ধারা আমার কপাল বেয়ে নেমে এসেছিল। ওনাদের মনে হয়েছিল যে নিজের ক্ষত দেখে আমি বরাবরের মতো ভয় পেয়ে যাব এবং ভয় পেয়ে আমার সমস্ত বেতন ওনাদের হাতে তুলে দেব। কিন্তু এবার আর তেমনটা হওয়ার ছিল না। ওনাদের আন্দাজ ছিল না যে একজন মা তার ছেলের ইচ্ছেগুলো পূরণ করার জন্য কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। এইবার আমি ভেঙে পড়ার পাত্রী ছিলাম না, বরং ওনাদের ভেঙে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার ননদ, যে আমার বেতনের টাকায় নতুন নতুন মেকআপ কিনত, সেও আমার ওপর অত্যাচার করার ব্যাপারে কোনো খামতি রাখেনি। আমি এখন এই সব লোকেদের বিরুদ্ধে এমন একটা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যা তাদের সবাইকে আমার সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে দিয়েছিল। যখন একদিন আমি ওনাদেরই বাড়িতে, যখন অবিনাশের সাথে আমার বিয়ে হয়েছিল, তখন আমি ভীষণ খুশি ছিলাম। অবিনাশ মিরাটে থাকতেন। দেখতে শান্ত কিন্তু ভীষণ বুদ্ধিমান এবং সংস্কারী মানুষ ছিলেন। যখন আমার বাবা অবিনাশের হাত আমার হাতে তুলে দিয়েছিলেন, তখন ওনার চোখে আনন্দের জল ছিল। ওনাদের মনে হয়েছিল যে ওনাদের লেখাপড়া জানা মেয়ে এখন এমন এক পরিবারে যাচ্ছে যেখানে তার কদর হবে। সে সেখানে সুখে থাকবে এবং নিজের স্বামীর সাথে নিজের নতুন জীবন শুরু করবে। কিন্তু ওনারা কি করে জানতেন যে ওনারা ওনাদের আদরের মেয়েকে যাদের হাতে তুলে দিচ্ছেন, তারা তার জীবনটাকে দুর্বিষহ করে তুলবে। কারণ বিয়ের পরের দিনই আমি বুঝতে পেরেছিলাম যে এই বাড়িতে আমার গুরুত্ব ছিল স্রেফ একজন পরিচারিকার সমান। আমার যৌতুকে যত জিনিসপত্র এসেছিল, তার মধ্যে সমস্ত মূল্যবান জিনিস আমার ঘরে নয়, বরং আমার শাশুড়ির ঘরে রাখা হয়েছিল এবং আমার যা কিছু মেকআপের জিনিস ছিল, সেই সমস্ত মেকআপ আমার ননদ নিয়ে নিয়েছিল। এই সব দেখে আমার খুব রাগ হয়েছিল। কিন্তু তারপর আমি ভাবলাম যে এরা তো আমার শ্বশুরবাড়ির লোক, ধীরে ধীরে যদি এই মানুষগুলোর মন জয় করে নিতে পারি তবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কি করে জানতাম যে এই লোকেরা আগে থেকেই আমাকে নিজেদের প্রয়োজন মেটানোর একটা মেশিন বানিয়ে বসে আছে। বিয়ের পর থেকেই আমি সবার আচরণ আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম। বিয়ের দ্বিতীয় দিনই আমাকে বাড়ির কাজকর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নতুন বউয়ের এই বাড়িতে কোনো কদরই ছিল না। সকালে ঘুম থেকে উঠেই বাড়ির সমস্ত সদস্যদের জন্য রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, মুছা করা এবং কিছু না খেয়ে দিয়ে শুধু বাড়ির এক একটা কাজ করে যাওয়াই আমার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। রাতে যখন আমার স্বামী বাড়ি ফিরতেন, তখন তিনি আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলতেন যে, মনে হচ্ছে আজ খুব ক্লান্ত হয়ে পড়েছ। কী ব্যাপার, তুমি আমাদের বিয়েতে খুশি নও? তোমার মুখে আমি কখনো বিবাহিত মহিলাদের মতো সেই খিলখিলানি হাসি দেখতে পাই না। এখন আমি আমার স্বামীকে কি করে বোঝাতাম যে বিয়ের পর আনন্দ সেই মহিলাদের মুখে ফুটে ওঠে যারা বিয়ের পরের জীবনটাকে প্রাণ খুলে উপভোগ করতে পারে। এখানে তো আমার ব্যাপারে কারোর কোনো পাত্তাই ছিল না, এমনকি আমার স্বামীরও ছিল না।
কিন্তু তা সত্ত্বেও রাতে যখন তিনি আমার পাশে বসে আমার প্রশংসা করতেন, আমার খোঁজ খবর নিতেন, তখন আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যেত এবং মনে হতো যেন আমি দুনিয়ার সমস্ত সুখ পেয়ে গেছি। আমার স্বামীর ব্যবসা ভালোই চলত। তিনি কারোর সাথে বিজনেস পার্টনারশিপে ব্যবসায়িক অংশীদারিত্বে কাজ করতেন। আমি জানতাম না যে সেই মানুষটি কে ছিলেন, আর না আমি এটা জানতাম যে আমার স্বামীর বেতন কত ছিল। সবাই এই কথাটা খুব ভালো করেই জানত যে আমি লেখাপড়া জানি, আমার কাছে ডিগ্রি আছে এবং আমি যে কোনো চাকরি সহজেই পেয়ে যেতে পারি। আর সেই কারণেই বাড়িতে আসা প্রত্যেক অতিথি আমার শাশুড়ির কাছে আমার খুব প্রশংসা করতেন এবং কিছু মহিলা তো বলতেন যে খারাপ সময় পরিবারের জন্য বউরাই তো রোজগার করে, তোমার বউ তো খুব লেখাপড়া জানা, ওকে দিয়ে চাকরি কেন করাচ্ছ না। যখন আমার শাশুড়ি আত্মীয় স্বজনদের মুখ থেকে এই কথা শুনলেন তখন আমার খুব অদ্ভুত লেগেছিল, কারণ এটি এমন একটি কথা ছিল যা হয়তো যে কোনো মানুষের পক্ষে সহজে হজম করা সম্ভব নয়। আমার মনে হয়েছিল আমার শাশুড়ি বলবেন যে আমাদের এখানে এমনটা হয় না, আমাদের এখানে বউরা চাকরি করে না, অথবা এমনটাও বলতে পারতেন যে এটা তো খুব ভালো কথা যে আমাদের বউ লেখাপড়া জানা, কিন্তু এখনও আমাদের ছেলে রয়েছে রোজগার করার জন্য, তাই আমাদের বউয়ের উপার্জনের কি দরকার। কিন্তু আমার শাশুড়ি তো তার আত্মীয়কে এমন এক জবাব দিলেন যা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছিল। ওনার জবাব আমার ভাবনার চেয়ে একেবারেই আলাদা ছিল। আমার মনে হয়েছিল যে তিনি পুরনো জমানার প্রাচীন চিন্তাভাবনার একজন মহিলা। ওনার বক্তব্য ছিল যে হ্যাঁ, তোমার এই আইডিয়াটা, উপায়টা তো খুব ভালো, আমি আমার বউকে বলবো যাতে সে চাকরি করে, আর কতদিন বাড়িতে বসে বসে ও মাগনা রেশনের ভাত ধ্বংস করবে। এই কথাটি যে কোনো মহিলার জন্যই খুব অদ্ভুত হতে পারে। আমার জন্য অদ্ভুত ছিল, কারণ আমি চাকরি কি করে করতে পারতাম। হ্যাঁ, যদি এখানে আমাকে কেউ কদর করার মতো থাকত তবে আমি হাসিমুখে চাকরি করতাম, কিন্তু এখানে তো আমাকে বাড়ির পরিচারিকা বানিয়ে দেওয়া হয়েছিল। আমি এক পলকের জন্য শান্তি পেতাম না, আমি এক সেকেন্ডের জন্য আরাম করতে পারতাম না, আমি নিজের জন্য কিছুই করতে পারতাম না। তাহলে এমন এক চরম দৌড়ঝাঁপের জীবনে আমি বাইরে গিয়ে চাকরি কি করে করতাম। আমার তো মাথাটাই ঘুরে গিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে এই বিষয়ে আমার স্বামীর সাথে কথা বলবো। রাতে যখন তিনি বাড়ি ফিরলেন তখন আমি ওনাকে বললাম যে অবিনাশ, আপনার মা বলছেন যে তিনি আমাকে চাকরি করার জন্য পাঠাবেন। আমি চাকরি করতে চাই না। আমার কথা শুনে অবিনাশ হাসতে লাগলেন এবং বলতে লাগলেন যে দেখো আমার ফ্যামিলি পরিবার কতটা ওপেন মাইন্ডেড, উদার মনের। আমার বাড়ির লোক তোমাকে বন্দি করে রাখতে চায় না। তারা চায় যে তোমার কাছে যখন ডিগ্রি আছে তখন তুমি ঘর থেকে বাইরে বের হও, চাকরি করো, নিজের স্বপ্নগুলো পূরণ করো। আর তুমি কিনা চাকরি করতে অস্বীকার করছ। আমি বললাম যে না, আপনার বাড়ির লোকেদের চিন্তাভাবনা এমন নয়। আপনার মায়ের ভাবনা একেবারেই আলাদা। তিনি চান যেন আমি বাড়ির কাজও করি, আবার বাইরের কাজও করি। আমি মানুষ, কোনো মেশিন নই। কথা বলার সময় আমার ভঙ্গি একদম বদলে গিয়েছিল, আমার মুখে রাগ ফুটে উঠেছিল। এই সব দেখে অবিনাশের মুডও মেজাজ খারাপ হয়ে গেল এবং তিনি বললেন, তোমার কি ঝগড়া করার মুড হয়েছে রূপালী? যদি হয়ে থাকে তবে বলো, আমি এখনই উঠে চলে যাচ্ছি, কারণ আমার তোমার সাথে ঝগড়া করার বিন্দুমাত্র মুড নেই। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি এসেছি, আর তুমি আমার সাথে ঝগড়া করতে চাইছ। এতটুকু বলে তিনি উঠে বাইরে চলে গেলেন। আমি ওনাকে ডাকতেই থাকলাম, কিন্তু তিনি পিছন ফিরে আমার দিকে একবারও তাকালেন না। আমি খুব কেঁদেছিলাম এবং বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে যখন আমি উঠলাম তখন সবকিছু নরমাল, স্বাভাবিক ছিল, ঠিক যেমনটা রোজ হতো। সেই একই কাজ, স্বামীকে নাস্তা দেওয়ার পর ওনাকে অফিসে পাঠানো এবং বাকি সেই সবকিছু যা রোজ হতো। কিন্তু এরপর বেশ কয়েকটা দিন কেটে গেল, আমার শাশুড়ির মুখে আমি নিজের চাকরির ব্যাপারে কোনো কথা শুনিনি। আমার মনে হল যে হয়তো এই সবকিছু তিনি তার সেই আত্মীয়ের কথায় এসে বলে ফেলেছিলেন। আমার এই বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি, গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয়, অথবা হয়তো অবিনাশ ওনার মায়ের সাথে কথা বলেছে এবং ওনাকে বারণ করে দিয়েছে যে আমার স্ত্রী চাকরি করতে চায় না। অবিনাশের মুডও ঠিক হয়ে গিয়েছিল। সময় কেটে যেতে লাগল। আমার জীবন সেই একই দৌড়ঝাঁপের ছিল, কখনো ছুটে গিয়ে বাড়ির এই কাজ করা, তো কখনো বাড়ির ওই কাজ করা। আমার ননদ সারাদিন সোফায় বসে মোবাইল ঘাঁটত, তার তো খাবারটাও বিছানায় বসে চাই হতো। সে যুবতী ছিল, অথচ বাড়ির কোনো কাজই করত না। শ্বশুরমশাই বাড়ির বাইরে তার চেনা পরিচিত লোকেদের সাথে থাকতেন এবং সন্ধেবেলা যখন বাড়ি ফিরতেন ওনারও ঘরে ঢোকার সাথে সাথেই চাচাই হতো। আমি সবার সুখের এবং সবার প্রয়োজনের খুব ভালো করে খেয়াল রাখতাম।
আমাকে নিজের সংসার গড়ে তুলতে হতো, সবাইকে খুশি রাখতে হতো। কিন্তু আমি নোটিশ করেছিলাম, খেয়াল করেছিলাম যে এখানে আমি কারোর জন্য যতই যা কিছু করি না কেন, কেউই আমার ওপর খুশি হতো না। ননদ সবসময় আমার জিনিসপত্রের ওপর নজর রাখত। সে যখনই আমার ঘরে ঢুকত, আমার যে জিনিসটাই তার পছন্দ হতো সে সেটা তুলে নিয়ে চলে যেত। আমার কিছু জিনিস এমন থাকত যেগুলো আমি তাকে দিতে চাইতাম না, কিন্তু তা সত্ত্বেও আমি চুপ করে থাকতাম এবং ভাবতাম যে একদিন তো তার বিয়ে হয়ে যাবে, তখন সে এখান থেকে চলে যাবে। কিন্তু সে 25 বছরের হয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত তার বিয়ের কোনো নামগন্ধই ছিল না। আমার শাশুড়ি সারা দিন চেয়ারে বসে আমাকে হুকুম দিতে থাকতেন, এই কোণাটা পরিষ্কার করো, এখানে ধুলো রয়ে গেছে, এটা পরিষ্কার করো, রান্নায় তেল কম ব্যবহার করো, ইত্যাদি ইত্যাদি। ওনার কথাগুলো আমার বুকে গিয়ে লাগত। তিনি কখনো আমাকে নিজের মেয়ে ভাবেননি। নিজের মেয়েকে তো তিনি সবসময় আরাম করাতেন আর বউকে পরিচারিকা বানিয়ে রেখে দিয়েছিলেন। যাই হোক, জীবন কেটে যেতে লাগল এবং তারপর একদিন জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। এই খবর শুনে সবচেয়ে বেশি যদি কেউ খুশি হয়ে থাকেন তবে তিনি ছিলেন আমার স্বামী। আমার ননদ তো এই খবর শুনতেই তার মায়ের কাছে বলেছিল, আরে মাম্মি, ভাবি প্রেগন্যান্ট, গর্ভবতী হয়ে গেছে, এখন বাড়ির কাজ কে করবে? আমার তো মনে হয় আগের মতোই তোমাকেই আবার বাড়িতে রুটি বেলতে হবে। আমি তো কোনো কাজ করব না, গরমে তো আমার রান্নাঘরে দাঁড়ানোও যায় না। আমার শাশুড়ি তার কথার জবাব দিলেন, আমরা কেন বাড়ির কাজ করব? এ গর্ভবতী হয়েছে, অসুস্থ তো হয়নি, বাড়ির সমস্ত কাজ করবে। আমরাও আমাদের সময় বাড়ির সব কাজ করেছি। এটা শুনে আমার চোখে জল চলে এসেছিল। ওরা দুজনেই আমার সামনে দাঁড়িয়েই এই সব কথা বলছিল। ওদের মধ্যে কেউই আমার সামনে আনন্দ প্রকাশ করেনি, বরং ওই লোকেদের তো এই চিন্তা ছিল যে এখন বাড়ির কাজ কিভাবে হবে। এই পৃথিবীতে কি এমন মানুষও হয় যারা বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করে? এই খবরটা আমি আমার বাবা মাকে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার শাশুড়ি আমাকে বারণ করে দিলেন এবং বললেন, নিজের বাড়ির লোকেদের এই বিষয়ে কিছু জানিও না, নয়তো ওনারা এখানে চলে আসবেন আর আমাদের খরচ বেড়ে যাবে। তুমি তো জানোই যে অবিনাশও আজকাল তার কাজকর্ম নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছে। আমি বললাম যে, ঠিক আছে মাম্মিজি, আমি আমার বাড়ির লোকেদের জানাব না। দিন কেটে যেতে লাগল। আমার শরীর খারাপ থাকত, কিন্তু তা সত্ত্বেও আমি বাড়ির সমস্ত কাজ করতাম। আমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখলাম এবং বললাম যে আমি কতটা বদলে গেছি। আমার মুখে বিন্দুমাত্র কোনো সজীবতা নেই, গায়ের রং কালচে হয়ে গেছে। তারপর ভাবলাম কোনো ব্যাপার না, যখন কোলে সন্তান এসে যাবে তখন মুখের সমস্ত জৌলুস আবার ফিরে আসবে। অবিনাশ আমাকে আরাম করার কথা বলতেন, কিন্তু আরাম নামের শব্দটা এই বাড়িতে আমার ওপর খাটে না। সময় যেন খুব দ্রুত কেটে গেল এবং তারপর আমি একটি পুত্র সন্তানের জন্ম দিলাম। আমার ছেলের জন্মে আমার স্বামী ভীষণ আনন্দিত ছিলেন এবং প্রথমবার তিনি খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন। এখন আমার জীবনে কাজ আরও অনেক বেশি বেড়ে গিয়েছিল। বাড়ির কাজের পাশাপাশি ছেলেকেও সামলাতে হতো। সে ছোট ছিল, তাকে কোলে নেওয়ার মতো কেউ ছিল না। আমি একপাশে তাকে কোলে নিয়ে অন্য হাত দিয়ে কাজ করতাম। কখনো কাঁদতাম তো কখনো তাকে দেখে হেসে দিতাম আর শুধু ওপরওয়ালার কাছে এই প্রার্থনাই করতাম যে আমার এই কঠিন সময় কবে শেষ হবে। আমি জানতাম না যে এবার আমার জীবনে এমন একটা মোড় আসতে চলেছে যা আমাকে আরও বেশি একা এবং বিপর্যস্ত করে দেবে। যখন একদিন হঠাৎ আমার স্বামী বাড়ি এলেন এবং এসেই বিছানায় শুয়ে পড়লেন, বলতে লাগলেন যে ওনার শরীরটা ঠিক নেই। ওনার এমন অবস্থা দেখে আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি ওনাকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে আপনার কি হয়েছে, কিন্তু ওনার চেতনা যেন ধীরে ধীরে হারিয়েই যাচ্ছিল। তিনি ডাক্তারের কাছে গেলেন না এবং সারা রাত ওনার পেটে তীব্র যন্ত্রণা হতে লাগল। ওনার চিন্তায় আমি সারা রাত জেগে কাটিয়েছিলাম। আমার লাখ বলা সত্ত্বেও তিনি ডাক্তারের কাছে যাচ্ছিলেন না। যখন পরের দিন সকাল হল তখন হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেললেন এবং তারপর আর কখনোই ওনার জ্ঞান ফিরল না। আমার শ্বশুরমশাই দিনের বেলায় যখন ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন তখন জানা গেল যে ওনার একটি অন্ত্র নষ্ট, বার্স্ট হয়ে গিয়েছিল, যার কারণে ওনার মৃত্যু হয়েছে। এই আঘাতটা আমার জন্য সবচেয়ে বড় ছিল। আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন এবং আমি বিধবা হয়ে গিয়েছিলাম। আমার নিষ্পাপ সন্তান, যার বয়স এখন মাত্র 1 বছর ছিল, এতটুকু বয়সেই সে অনাথ হয়ে গেল। স্বামীর মৃত্যুতে আমি খুব কেঁদেছিলাম, ভীষণ ছটফট করতাম। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। আমার স্বামী, যিনি নিজের পরিবারের একমাত্র ছেলে, একমাত্র প্রদীপ এবং বোনের একমাত্র ভাই ছিলেন,
ওই লোকেদের ওনার মৃত্যুর শোক ততক্ষণই ছিল যতক্ষণ বাড়িতে বাইরের লোকজন উপস্থিত ছিল। বাড়ি খালি হতেই ওনারা নিজেদের নরমাল রুটিনে স্বাভাবিক দিনচর্যায় ফিরে এসেছিলেন। এখানে আমার গলা দিয়ে এক লোকমা খাবার পর্যন্ত নামছিল না, আর ওদিকে ওনারা আমাকে উনানের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন যাতে আমি রান্না করি। আসলে কতদিন আর কারোর মৃত্যুর শোক পালন করা যায়? চলে যাওয়ার মানুষ তো চলেই যায়, ওনার খাতিরে আর না খেয়ে তো থাকা যায় না। এই শব্দগুলো ছিল আমার শাশুড়ির, সেই মহিলার যিনি আমার স্বামীকে জন্ম দিয়েছিলেন। আমার স্বামীর মৃত্যুর তখন মাত্র 1 সপ্তাহ কেটেছিল যখন একদিন আমাদের বাড়িতে 2 জন লোক এসেছিলেন, যাদের ঘরের ভেতরে আমার শ্বশুরমশাই নিজেই নিয়ে এসেছিলেন। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম এবং আমার ছেলে ঘরে ঘুমাচ্ছিল। আমি জানতাম না যে এই লোকেরা কারা, কিন্তু যখন আমার কানে কথাবার্তার আওয়াজ এল তখন জানতে পারলাম যে ওনারা আমার স্বামীর অফিস থেকে এসেছেন এবং ওই 2 জন মানুষের মধ্যে একজন মানুষ আমার স্বামীর বিজনেস পার্টনার, ব্যবসায়িক অংশীদার। তিনি আমার শ্বশুরমশাইকে বললেন যে, আঙ্কেলজি, ভাবিজিকে একটু ডেকে দিন, আমাদের ওনার সাথে কিছু কথা আছে। তখনই আমার শাশুড়ি বলতে লাগলেন, আরে বাবা, ওর সাথে আবার কি কথা বলবে, আমাদের সাথে কথা বলো। তিনি বললেন যে না, আমাদের ওনার সাথেই কথা বলতে হবে, ওনাদের সাথে একজন উকিলও এসেছিলেন। আমার শাশুড়ি বাধ্য হয়ে আমাকে ডাক দিলেন। আমি যখন ধীর পায়ে হেঁটে ওনাদের সামনে গেলাম তখন তিনি আমাকে বসার ইশারা করলেন। আমি বসে পড়লে আমার স্বামীর পার্টনার রাকেশ শুক্লা আমার হাতে একটি খাম ধরিয়ে দিলেন এবং বললেন যে ভাবিজি, এটা আপনার স্বামীর উপার্জন। আসলে অবিনাশ আর আমি একে অপরের খুব ভালো বিজনেস পার্টনার ছিলাম। ও এই কোম্পানির জন্য অনেক কিছু করেছে। এটা অবিনাশেরই উপার্জন, যা প্রতি মাসে আমরা আপনাকে দিয়ে যাব, কারণ আপনার একটি ছেলেও আছে আর আপনি অবিনাশের স্ত্রীও বটেন। তাই এই টাকার ওপর আপনারই সবচেয়ে বেশি অধিকার বর্তায়। এই কথা শুনতেই আমার শ্বশুরমশাই বলতে লাগলেন, আরে বাবা, এটা তুমি কি বলছ? এই টাকাটা আমাদের দিয়ে দাও, বউ তো এমনিতেও আমাদের সাথেই থাকে, এই সব কিছু তুমি আমাদের দিয়ে দাও। আমরা আমাদের বউ আর নাতিকে খুব ভালোবাসি, আমরা ওদের খেয়াল রাখব। কিন্তু তিনি আমার শ্বশুরমশাইয়ের একটি কথাও শুনলেন না এবং ওই টাকাটা জোর করে আমাকেই দিয়ে দিলেন আর বলতে লাগলেন যে আগামী দিনেও এই টাকা শুধু আপনাকেই দেওয়া হবে। তারপরে ওনারা কিছু ফাইলে আমার সই নিলেন এবং তারপর কিছুক্ষণ কথাবার্তা বলার পর ওই লোকেরা সেখান থেকে চলে গেলেন। ওনারা চলে যেতেই আমার শাশুড়ি আমার হাত থেকে সেই টাকাগুলো ছিনিয়ে নিলেন এবং বলতে লাগলেন, এই টাকা তোমার কাছে রাখার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের ছেলের টাকা। আমি বললাম, এটা আপনি কি করছেন? এই টাকা তো আমার স্বামীর, আমার আর আমার ছেলের জন্য। আপনাদের মধ্যে কেউই আমার প্রয়োজনের খেয়াল রাখেন না, আমি এই টাকা দিয়ে নিজের প্রয়োজনগুলো পূরণ করব। আমার শাশুড়ি তখনই আমার গালে একটি জোরে থাপ্পড় মারলেন এবং বলতে লাগলেন, বেশি চালাকি দেখানোর কোনো প্রয়োজন নেই। এতটুকু বলে ওনারা সবাই সেখান থেকে চলে গেলেন এবং এরপর থেকে এখন আমার দুর্দশার দিন আরও অনেক বেশি বাড়তে শুরু করেছিল। আমার বা আমার ছেলের যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাদের না তো টাকা দেওয়া হতো আর না আমাদের প্রয়োজন পূরণ করা হতো। আমাকে আমার ছেলের ওষুধপত্র, ডায়াপার এবং তার খাওয়া দাওয়ার জিনিসপত্রের খেয়াল রাখার জন্য নিজের শাশুড়ির সামনে হাত পাততে হতো, কিন্তু তা সত্ত্বেও তিনি আমাকে একটা টাকাও দিতেন না। একদিন আমার ননদ বলতে লাগল যে, মা, ভাবিকে চাকরিতে পাঠিয়ে দাও, বেশি লেখাপড়া জানা মেয়ে, ভালো পদে চাকরি করবে, ভালো ইনকাম রোজগার হবে। এই কথা শুনতেই আমার শাশুড়ির মুখে হাসি ফুটে উঠল এবং তিনি তার পরের দিন থেকেই জোর করে আমার ওপর চাকরি জয়েন করার, চাকরিতে যোগ দেওয়ার চাপ সৃষ্টি করতে লাগলেন। যদিও আমি আগেও চাকরি করার জন্য রাজি ছিলাম না, কারণ আমার ওপর আগে থেকেই কাজের প্রচুর লোড চাপ ছিল এবং এখন তো আমার কাছে ছোট একটা নিষ্পাপ শিশুও ছিল। আমি আমার শাশুড়িকে বারণ করে দিলাম যে আমি চাকরি করব না, আমার ছেলের খেয়াল কে রাখবে? তিনি বললেন যে, তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোর ছেলের খেয়াল আমরা রেখে দেব। আখিরকার সে আমাদেরও তো কেউ হয়। আমার হাজারবার অস্বীকার করা সত্ত্বেও ওই লোকেদের আমার ওপর একটুও দয়া হল না। আমার শাশুড়ি আমাকে খুব মারধর করলেন এবং পরের দিন আমাকে চাকরিতে যোগ দিতে বাধ্য করলেন। আমি এতটাই যোগ্য ছিলাম যে আমাকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয়নি। আমার চাকরিটা হতে প্রায় 1 মাসের মতো সময় লেগেছিল। আগে যেটুকু আমি সামান্য ফ্রি টাইম, অবসর সময় বের করে নিজের ছেলের খেয়াল রাখতে পারতাম, এখন আমি সেই সময়টুকুও পাচ্ছিলাম না এবং এখন আমি একটা মেশিনের মতো চলে যাচ্ছিলাম। সকাল থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত চাকরি করতাম এবং তারপর এসে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হতো।
আমার ছেলে এখন আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। সে সারাদিন খিদেও থাকত, তাকে খাবার খাইয়ে দেওয়ার মতো কেউ ছিল না। তার জামাকাপড়ও আমিই পরিয়ে দিতাম। এখন আমার কাছে তার জীবনটা নরক যন্ত্রণা বলে মনে হতে লাগল। আমি ভেবেছিলাম যে কোনোভাবে নিজের বাড়ির লোকেদের সাথে কথা বলে আমার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নালিশ করা উচিত, কারণ আমি এখন আগে আর সবকিছু সহ্য করতে পারছি না। কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি নিজের সংসারের অশান্তির কথা আমার বাপের বাড়িতে জানাতে পারছিলাম না। আমার বাবা হার্টের পেশেন্ট, হৃদরোগী ছিলেন। আমি জানতাম যে তিনি যদি নিজের মেয়ের এই দুঃখ কষ্টের কথা শোনেন তবে সময়ের আগেই ওপারে চলে যাবেন। আমি ওনাকে এই সব কিছু জানিয়ে হারাতে চাইছিলাম না। আমার প্রতি মাসের বেতনও এই লোকেরা নিজেদের কাছে রেখে দিচ্ছিল এবং আমার স্বামীর উপার্জনও নিজেদের কাছে রেখে দিত। সংসারের খরচ আমার উপার্জনে চলত, আর তা সত্ত্বেও আমার এবং আমার ছেলের জন্য এই লোকেদের কাছে একটা টাকাও থাকত না। আমি টাকা নিয়ে বাড়ি আসার সাথে সাথেই আমার ননদ আমার ব্যাগ থেকে সমস্ত টাকা বের করে তার মায়ের হাতে তুলে দিত। এক দুবার তো আমি রাস্তা থেকেই আমার ছেলের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি গিয়েছিলাম, তখন সেটাও আমার শাশুড়ি নিজের কবজায় নিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন যে আগামী দিনে আমার অনুমতি ছাড়া নিজের বা নিজের ছেলের জন্য কোনো জিনিস নিয়ে আসবি না, নয়তো ভালো হবে না। ওই লোকেদের অত্যাচার সীমা ছাড়িয়ে বেড়ে যাচ্ছিল এবং আমি শুধু এই ভেবে সহ্য করে যাচ্ছিলাম যে এখানে না থাকলে তাহলে যাব কোথায়। আমি লেখাপড়া জানা ছিলাম, বুদ্ধিমান ছিলাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু ভয় আর সমাজের জিঞ্জির আমার মুখে তালা লাগিয়ে রেখেছিল। এই অসহায়তারই ফায়দা আমার শ্বশুরবাড়ির লোকেরা তুলছিল। এখন তো আমার শ্বশুরবাড়ির লোকেরা অন্যদের সামনে খুব গর্ব করে বলত যে আমাদের বউ খুব বড় পদে আছে, বেশ ভালো টাকা পয়সা রোজগার করে নেয়। যেমনই মাসের প্রথম তারিখ আসত, আমার মন ভয়ে কেঁপে উঠত। ঘরে ঢোকার সাথে সাথেই আমার শাশুড়ি আর ননদ আমার ওপর ঝাঁপিয়ে পড়ত এবং আমার থেকে আমার সমস্ত টাকা কেড়ে নিত। আর যে টাকাটা অভিনবের কোম্পানি থেকে আসত, সেই টাকাটা আমার শ্বশুর আমার থেকে নিয়ে নিতেন। এখন আমি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে আমার ছেলে খুব বেশি দুর্বল হয়ে পড়ছিল। না তো তাকে ঠিকমতো কিছু খেতে দেওয়া হচ্ছিল, আর না তার শরীর ঠিক থাকত। তার হালকা হালকা জ্বর থাকত। সে দিন দিন দুর্বল থেকে আরও দুর্বল হয়ে পড়ছিল। তার চিকিৎসার প্রয়োজন ছিল, খাবারের প্রয়োজন ছিল, কিন্তু এই বাড়িতে আমার সন্তানকে এক কাপ দুধ ছাড়া আর কিছুই দেওয়া হতো না। সে খিদের জ্বালায় ছটফট করত, আমাকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। মাঝে মধ্যে আমি চাইতাম যে তাকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাই এবং যে কোনো উপায়ে জোগাড় করে তাকে বাইরে থেকে কিছু খাইয়ে দিই, কিন্তু আমার শাশুড়ি আর ননদ এতটাই চালাক ছিল যে আমার ছেলেকে বাড়ি থেকে বাইরে বের হতেই দিত না। গত রাতে তার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। সে জ্বরে এতটাই গরম হয়ে উঠেছিল যে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এটা দেখে আমি ঘাবড়ে গেলাম এবং জলদি নিজের শাশুড়ির ঘরে গেলাম। ওনাকে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললাম, কিন্তু তিনি পরিষ্কার মানা করে দিলেন এবং বললেন যে তোর ছেলের জন্য আমাদের কাছে ফালতু টাকা নেই। আমি ওনাদের সামনে কাঁদতে থাকলাম, কাকুতি মিনতি করতে থাকলাম। তিনি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন এবং তারপর আর দরজা খোলেননি। এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি আমার উপার্জনের একটা টাকাও এই লোকেদের দেব না এবং নিজের ছেলের চিকিৎসা করাব। সেই রাতে আমি আমার ছেলের কপালে ঠান্ডা জলের পট্টি দিতে থাকলাম, যার ফলে তার জ্বর কিছুটা কমত হয়েছিল, কিন্তু তার শরীর পুরোপুরি ঠিক হয়নি। তার চিকিৎসার অত্যন্ত প্রয়োজন ছিল। এখন নিজের সন্তানের খাতিরে আমি আর কোনো ঝুঁকি, রিস্ক নিতে চাইছিলাম না। আমাকে এখন আওয়াজ তুলতেই হতো এবং সেটা করতে হতো, যা আমি আজ পর্যন্ত করিনি। দুদিন পর মাসের প্রথম তারিখ ছিল। এই দুদিনে আমি সেটা করে ফেলেছিলাম যা আমার শ্বশুরবাড়ির লোকেরা কল্পনাও করতে পারত না। আমি আমার বেতনের টাকা নিয়ে ঘরে ঢুকলাম। তখন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার ছেলেকে কোলে নিয়ে টাকাসহ বাড়ি থেকে বাইরে চলে যাব এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু প্রতিবারের মতো এবারও দরজায় আমার ননদ আর শাশুড়ি আমাকে আটকে দিল এবং হাত বাড়িয়ে টাকা দেওয়ার ইশারা করল। এইবার আমি ওনাদের বললাম যে আমি আপনাদের একটা পয়সাও দেব না, আমাকে আমার ছেলের চিকিৎসা করাতে হবে। আপনাদের কি এর অবস্থা চোখে পড়ে না? এ নিষ্পাপ শিশু, আপনাদের ছেলের সন্তান, এর চিকিৎসার প্রয়োজন। যদি ওর কিছু হয়ে যায় তবে আমি বেঁচে থাকতে পারব না। এটা আমার উপার্জন, আর আমাকে আমার ছেলের চিকিৎসা করাতেই হবে। ও রোজ জ্বরে পুড়ে যাচ্ছে। আমার মুখ থেকে এই কথাগুলো বের হতেই আমার শাশুড়ির হাত বাতাসে ভেসে উঠল। তিনি আমাকে এত নির্মমভাবে ধাক্কা দিলেন যে আমি নিজেকে সামলাতে পারলাম না। ডাইনিং টেবিলের কোণটা সরাসরি আমার পিঠে আর মাথায় গিয়ে লাগল।
আমি মাটিতে পড়ে গেলাম। আমার মাথা থেকে রক্ত বের হতে লাগল। আর এই যন্ত্রণা সত্ত্বেও আমার মুখে এক অদ্ভুত নীরবতা ছিল। কারণ যে খেলাটা এই লোকেরা খেলছিল তার শেষ আমি আগেই ঠিক করে ফেলেছিলাম। আমি আমার শাশুড়ির চোখের দিকে তাকিয়ে বললাম যে এই টাকা আমার, আর আমি এটা দিয়ে আমার ছেলের চিকিৎসা করিয়েই ছাড়ব। আপনারা আমার স্বামীর উপার্জনও আমাকে দেন না। ওই টাকার ওপরও আমার ছেলের আর আমারই অধিকার আছে, কিন্তু সেটাও আপনারা নিজেদের কাছে রেখে দেন। এটা তো আমার দিন রাতের কঠোর পরিশ্রমের উপার্জন। আমার নিজের ছেলের স্বাস্থ্যের চিন্তা আছে। তখনই আমার ননদ এগিয়ে এল এবং সে আমার হাত শক্ত করে ধরে নিল। সে পুরো শক্তি দিয়ে আমার ব্যাগটা টেনে নিল এবং আমাকে আবার মাটির দিকে ধাক্কা দিয়ে দিল। সে বলতে লাগল যে আমাদের সাথে তর পাবি। এইবার আবার আমার খুব জোরে ধাক্কা লেগেছিল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। ওরা দুজনেই বলছিল যে চুপচাপ আমাদের টাকা দিয়ে দে, নয়তো আজ তোকে মেরেই ফেলব। আর তারপর ভেবে নিস, তুই যদি বেঁচে না থাকিস তবে তোর ছেলের কি হবে। এই কথা শুনতেই আমি ভয় পেতে শুরু করেছিলাম। আমার মনে হচ্ছিল যে হয়তো এই দুজনে সত্যি কথাই বলছে। আমি বুঝে নিয়েছিলাম যে আমার আর আমার ছেলের এখানে কেউ নেই। আমি একা, আর আমাকে আমার ছেলেকে বাঁচাতে হবে। আমি সাহস করলাম এবং দাঁড়িয়ে নিজের ব্যাগে থাকা একটা কাগজ আমার শাশুড়ির হাতে রাখলাম আর বললাম, আপনাদের কি মনে হয় যে আমি এইভাবেই ছটফট করতে থাকব? না, এমনটা হবে না। ওটা আমার রিজাইনিং লেটার, ইস্তফাপত্র ছিল, যা পড়া মাত্রই আমার শাশুড়ির হোঁশ উড়ে গিয়েছিল। তিনি চিৎকার করে করে আমার শ্বশুরমশাইকে ডাকলেন আর বললেন, দেখো এ কি কাণ্ড করেছে। এ চাকরি ছেড়ে দিয়েছে। আমার রিজাইনিং লেটার কোম্পানি পুরোপুরিভাবে গ্রহণ করে নিয়েছিল। কিন্তু গল্প শুধু এইটুকুই ছিল না। রিজাইনিং লেটারের আড়ালে যে জাল বোনা হয়েছিল তার শিকড় অনেক গভীরে ছিল। এই লোকেরা এখন আর আমাকে চাকরি করার জন্য বাধ্য করতে পারত না, কারণ আমি এই লোকেদের বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের করিয়ে দিয়েছিলাম। এবং যখন এই কথাটা আমি ওই তিনজনকে জানালাম, তখন আমার শাশুড়ি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, দেখলে তো আপনি, এ আমাদের সাথে কি করল। আমি বললাম, আমাকে পুলিশের সাহায্য নিতে আপনারাই বাধ্য করেছেন। পুলিশ এখানে পৌঁছালে আপনাদের সবাইকে গ্রেপ্তার করবে। আমার শ্বশুর রাগে বললেন, তোর এত বড় সাহস, তুই এই পদক্ষেপ কি করে তুললি? আমি ওনার কাছাকাছি গিয়ে বললাম যে বাবাজি, আপনারা আমাকে শুধু রোজগার করার একটা মেশিন ভেবেছিলেন। এবার আপনারা বুঝতে পারবেন যে যখন মেশিন খারাপ হয় তখন ব্যবসা কিভাবে চলে। আমার শাশুড়ি বলতে লাগলেন, রূপালী, তুমি নিজের জেদে আমাদের পুরো পরিবারটাকে বাজি লাগিয়ে দিলে। আমি হেসে জবাব দিলাম, কেমন পরিবার? যে পরিবারে কারোর কাছে আমার ছেলের চিকিৎসা করানোর জন্য টাকাটুকুও থাকে না। আমাকে আপনাদের সামনে একটা একটা টাকার জন্য হাত পাততে হয়। নয়, আজ যখন আপনাদের ভিত নড়ে যাচ্ছে তখন আপনাদের পরিবারের কথা মনে পড়ছে। আমার শ্বশুর ঘাবড়ে গিয়ে নিজের লকার চেক করার কথা ভাবলেন, কারণ ওনার সন্দেহ হয়েছিল যে আমি শুধু চাকরিই ছাড়িনি, বরং অন্য এমন কিছুও করেছি যা ওনাদের কালো কীর্তিগুলোকে ফাঁস করে দিতে পারত। ঘরের হাওয়া ভারী হয়ে উঠেছিল এবং আমার শ্বশুরের ঘাবড়ানি এখন পরিষ্কারভাবে ওনার কপালের ঘাম দিয়ে প্রকাশ পাচ্ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে আজ এই লোকেরা আমার সাথে যা করেছে তা খুব ভুল ছিল। তার মূল্য ওনাদের নিজেদের জীবন দিয়ে চোকাতে হবে। আমি আমার পকেট থেকে একটা ছোট ভয়েস রেকর্ডার পেন কলম বের করলাম আর টেবিলের ওপর রেখে দিলাম। এই পেনটা দেখামাত্রই আমার ননদ আর শ্বশুর শাশুড়ির পায়ের তলা থেকে মাটি খিসকে গিয়েছিল, কারণ এই পেনে গত ৬ মাসের সেই সমস্ত কথাবার্তা রেকর্ড করা ছিল যেখানে আমার শাশুড়ি আমাকে টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন, আর শাশুড়ি আমাকে ও আমার ছেলেকে উপোস করিয়ে রাখার ষড়যন্ত্রে সামিল ছিলেন। এই সাসপেন্স রহস্য এখন ওনাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল এবং ওনারা বুড়িভাবে ছটফট করছিলেন যাতে কোনোভাবে আমার থেকে ওই পেনটা ছিনিয়ে নিতে পারেন। কিন্তু ওনাদের ধারণা ছিল না যে খেলার বাজি আগেই উল্টে গেছে। টেবিলের ওপর রাখা ভয়েস রেকর্ডার পেনটা দেখামাত্রই আমার শ্বশুর আর শাশুড়ির মুখের রং উড়ে গিয়েছিল। ননদ নিজের কাঁপতে থাকা আঙুল দিয়ে এই পেনের দিকে ইশারা করল এবং শ্বশুরমশাইকে বলল যে পাপা, এই মেয়েটা কি করছে? এর কাছে আমাদের কথাবার্তা রেকর্ড আছে। সে চট করে পেনটা তুলে নিতে চাইল, কিন্তু আমি ক্ষিপ্রতার সাথে সেটা নিজের হাতে নিয়ে নিলাম এবং নিজের ব্যাগের ভেতর রেখে দিলাম। আমি ননদের চোখের দিকে তাকিয়ে বললাম যে এখন অনেক দেরি হয়ে গেছে। এই পেনটা ছিনিয়ে নিলে কিচ্ছু হবে না, কারণ এর সমস্ত অডিও ফাইল আমি আমারই এক বান্ধবীর মোবাইলে ডেলিভার পাঠিয়ে করে দিয়েছি। এমনিতেও এই ডিভাইসটি আমার বান্ধবীর মোবাইলের সাথে কানেক্টেড যুক্ত,
যে আমার সাথেই চাকরি করে। এর একটি কপি আমার উকিলের কাছেও পৌঁছে গেছে। তোমরা লোকেদের কি মনে হতো যে আমি সব অত্যাচার সহ্য করতে থাকব? কখনো প্রমাণ জোগাড় করব না? যেদিন আমার ছেলে জ্বরে ছটফট করছিল আর শাশুড়ি মা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন, তখনই আমি আপনাদের এই জঘন্য ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আপনারা ঘরে বসে সব কথা বলতেন যে আমার আর আমার স্বামীর বেতন দিয়ে কোন প্লটটা কিনতে হবে, কিভাবে আমাকে আর আমার ছেলেকে টাকার জন্য তরপাতে হবে। আমার শাশুড়ি, যিনি এতক্ষণ কাঁদার অ্যাক্টিং ভান করছিলেন, হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লেন এবং চিৎকার করে বললেন যে, তুমি আমাদের ব্ল্যাকমেল করছ। আমরা পুলিশের কাছে যাব আর বলবো যে আমাদের বউ আমাদের মানসিকভাবে অত্যাচার করেছে আর ঘরের সব টাকা নিয়ে পালিয়ে গেছে। ওনাদের দিকে তাকিয়ে একটা শীতল এবং ক্লান্ত হাসির সাথে বললাম, আপনাদের পুলিশের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই পুলিশ নিজে এখানে আসতে চলেছে। কিন্তু তার আগে আপনাদের আমার এই রিজাইনিং লেটারের আসল সত্যিটা জানতে হবে। আমি এই চিঠিতে চাকরি ছাড়ার আগে পরিষ্কারভাবে লিখে দিয়েছিলাম যে আমার পারিবারিক পরিস্থিতি এমন যে আমি আর কাজ চালিয়ে যেতে পারছি না, এবং শুধু তাই নয়, আমি কোম্পানির কাছে এটাও অনুরোধ করেছিলাম যে আমার গত 2 মাসের সমস্ত কাজ আর এই মাসের পুরো বেতন যেন আমাকে না দেওয়া হয়, বরং সেটাকে হোল্ডে আটকে রাখা হয়। আমার ননদ বলল, তুমি তো জানোই যে ভাইয়ের বেতন শুধু 3 মাস পর্যন্তই আমরা পাব, আর তারপর তো আমাদের তোমার বেতন দিয়েই সংসার চালাতে হবে। এখানে আপনার দেওয়া পুরো কাহিনীর সম্পূর্ণ এবং অবিকল বাংলা অনুবাদ দেওয়া হল। তুমি এটা কি করে দিলে? আমার ননদ তো নিজের মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। তারা নিজেদের মনে আমার টাকার ব্যাপারে যে স্বপ্ন বুনে রেখেছিল সেসব চুরমার হয়ে গিয়েছিল, কারণ আমার স্বামীর উপার্জনও এখন তারা মাত্র 3 মাস পর্যন্তই পেতে পারত। তারা আমাকে চেয়েও কোনো ক্ষতি করতে পারত না, কারণ তারা জানত যে আমার যদি কোনো ক্ষতি হয় তবে এই সংসারে কামাই করে কে আনবে, কারণ আমার শ্বশুরও এই যোগ্য ছিলেন না, আর ননদ সে তো লেখাপড়াই জানত না। আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। তাদের তো এখন চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা হয়েছিল। কিন্তু শুধু এটাই নয়, রাগে আমার ননদ আমার কাছাকাছি এসে আমার হাত মুচড়ে দিতে চাইল। তার চোখ দুটো রাগে ফুটছিল। কিন্তু এবার আমার মনের ভেতর কোনো ভয় ছিল না। আমি পুরো শক্তি দিয়ে তার হাত ঝটকে সরিয়ে দিলাম এবং নিজের গলা আরও কঠোর করে বললাম যে আমাকে হাতও ছোঁয়াবে না পারুল। অন্যথায় এবার আমি শুধু চাকরিই ছাড়ব না, বরং তোমাদের সবাইকে এমন জায়গায় পৌঁছে দেব যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা থাকবে না। আমার শাশুড়ি নিজের লাঠিটা মাটিতে ঠুকলেন এবং গর্জে উঠে বললেন, শেষমেশ তুমি আমাদের কি ক্ষতি করবে? চাকরি ছেড়ে দিয়েছ তো কি হয়েছে? আমরা তোমার বাবার কাছ থেকে টাকা আনিয়ে নেব। আখিরকার সবকিছুর পরেও, নিজের ছেলে মারা যাওয়ার পরেও তোমাকে আর তোমার ছেলেকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছি আমরা। আমি জোরে হেসে উঠে বললাম যে আমার বাবার কাছে যাওয়ার কথা ভাবারও চেষ্টা করবেন না, কারণ যে পদক্ষেপ আমি নিয়েছি তা শুধু এই চাকরি ছাড়ার ছিল না। চাকরি ছাড়া তো শুধু একটা ঘুঁটি ছিল। আসল জাল তো আমি আগেই বিছিয়ে রেখেছিলাম, যার খবর আপনারা কানে কানও পাননি। আপনাদের মনে হতো যে আমি একটা সোজা সরল মহিলা। আপনারা আমাকে আমার স্বামীর সামনেও লাচার আর অসহায় ভেবেছিলেন এবং তার চলে যাওয়ার পরেও সেটাই ভেবেছেন। কিন্তু আমি কোনো স্বার্থপর মা নই। আমি আমার ছেলের জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে পারি। আপনারা এটা ভুলে গেছেন যে আমি ফিন্যান্স সেক্টরে একজন সিনিয়র কনসালটেন্ট পদে চাকরি করি। টাকার হিসাব নিকাশ আর ট্যাক্সের চুরি যা আমার থেকে ভালো এই বাড়িতে কেউ বুঝতে পারবে না। গত 6 মাস ধরে আপনারা আমার কাছ থেকে যে জোরজবস্তি টাকা নিচ্ছেন তার একটি ট্রানজ্যাকশন আইডি, তার সময় এবং সব কিছু আমি আমার বন্ধুর মোবাইলে পাঠিয়ে দিয়েছি। আমার বন্ধুর মোবাইল বেশ কয়েকদিন ধরে আমার কাছেই ছিল। এই ব্যাপারে আপনারা জানতে পারেননি। কিন্তু কোনো ব্যাপার না, আমার কাজ তা দিয়েই হয়ে গেছে। আমার শ্বশুর মশাই আমাকে এগিয়ে এসে ভয় দেখানোর চেষ্টা করলেন এবং বললেন যে তুমি আমাদের ভয় দেখাচ্ছ। আদালত, পুলিশ আর মামলার চক্করে বছরের পর বছর কেটে যায়। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। আমি আমার শ্বশুরের চোখের দিকে চোখ রেখে বললাম যে আমার আদালতে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না, কারণ আমার আঘাত সরাসরি আপনার ওপর। আপনি যেখানে সরকারি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে চাকরি করতেন এবং যেখান থেকে রিটায়ার্ড ফার্স্ট ক্লাস অফিসার হয়ে নিজের মোটা অঙ্কের পেনশন পাচ্ছেন, ওখানকার এমন কিছু গোপন ফাইল আর কিছু গোপন কথা আমার জানা হয়ে গেছে, যা যদি বাইরে চলে আসে তবে আপনার নেওয়ার দেওয়ার পড়ে যেতে পারে, হিতে বিপরীত হতে পারে। এটা শুনতেই আমার শ্বশুরের মুখ ভয়ে পুরোপুরি ফ্যাকাশে হয়ে গিয়েছিল।
ওনার কপালে ঘামের বড় বড় ফোঁটা ফুটে উঠেছিল। ওনার হঠাৎ মনে পড়ে গেল যে গত মাসে যখন উনি নিজের কিছু পুরনো সরকারি কাজের কাগজপত্র বাড়িতে ভুলে ফেলে গিয়েছিলেন এবং নিজের আলমারির চাবি ডাইনিং টেবিলে ছেড়ে দিয়েছিলেন, তখন আমি ওনার সব কাগজপত্রের পরিষ্কার ফটো তুলে নিয়েছিলাম। এখানে আপনার দেওয়া কাহিনীর সম্পূর্ণ এবং অবিকল বাংলা অনুবাদ দেওয়া হল। সেই কাগজপত্রগুলোর মধ্যে এমন কিছু বেনামি সম্পত্তির নোটিশ ছিল যা উনি অবিনাশের কোম্পানির নামে লুকিয়ে রেখেছিলেন, যেগুলোর ওপর বিগত বহু বছর ধরে ট্যাক্সের এক মস্ত বড় চুরি করা হচ্ছিল। ঘরের মধ্যে এমন এক ভয়ানক নীরবতা নেমে এসেছিল যা কোনো বড় ধ্বংসাত্মক ঝড়ের আগে হয়ে থাকে। আমার শাশুড়ি, যিনি এতক্ষণ পুরো বাড়ি মাথায় তুলে রেখেছিলেন, আচমকা শান্ত হয়ে গেলেন। উনি বুঝতে পেরেছিলেন যে মেয়েটিকে উনি এতক্ষণ অসহায় ভেবে লাঠি দিয়ে মারছিলেন, সে বাস্তবে এমন এক সিংহী হয়ে উঠেছে যে তাদের সমস্ত কেলেঙ্কারির মুখোমুখি হওয়ার জন্য বিলকুল প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আমার শ্বশুরমশাই এক ঝটকায় নিজের গলা নিচু এবং ঠান্ডা করলেন আর রাগ দূর করে একপাশে সরিয়ে রাখলেন। উনি বললেন, বৌমা, আমাদের দ্বারা যা হওয়ার হয়ে গেছে। ভুল তো মানুষের দ্বারাই হয়। এরপর থেকে আমরা আমাদের ছেলে আর তোমার বেতনের টাকায় একদমই হাত দেব না। তুমি তোমার পুরো টাকা নিজের কাছে রাখো আর আমরা আমাদের নাতিকেও সম্মান দেব। তুমি শুধু তোমার ইস্তফাপত্রটি ফিরিয়ে নাও। তোমার মতো যোগ্য মেয়েকে কোনো কোম্পানি নিজের এখান থেকে বের করতে চাইবে না। আমি শ্বশুরমশাইয়ের চোখের দিকে তাকিয়ে নিজের ঘাড় নাড়ালাম এবং বললাম যে না বাবামশাই, এখন অনেক দেরি হয়ে গেছে। আমি আমার ইস্তফা দিয়ে দিয়েছি। এই ইস্তফা তো একটা সূত্রপাত মাত্র। আসল চাল তো চেলে দেওয়া হয়েছে এবং এর পরিণতি এখন থেকে কিছুক্ষণের মধ্যেই আপনার দরজায় কড়া নাড়তে চলেছে। আপনার এই কৃত্রিম গলার আওয়াজ বা আচমকা জেগে ওঠা এই মিথ্যে আদর ভালোবাসা আমার আত্মাকে গলাতে পারবে না। আমি এই বাড়ির অন্ধকার ঘরগুলোতে গুমড়ে গুমড়ে কেঁদে যে রাতগুলো কাটিয়েছি, তার এক একটি মুহূর্ত আমার বুকে আজও জ্বলছে। যখন আপনারা ডাইনিং টেবিলে বসে গরম গরম পদ খেতেন আর আমাকে ও আমার ছেলেকে ক্ষুধার্ত রাখতেন, তখন কোথায় যেত আপনাদের এই মানবিকতা? আমার ছেলে এই বংশের প্রদীপ। আপনাদের মধ্যে কেউ তাকে ভালোবাসার চোখে দেখেনি। যখন আমি অফিস থেকে বাড়ি ফিরতাম, তখন আমার ছেলের অবস্থা খুব খারাপ থাকত। জানি না আমার আড়ালে আপনারা তার সাথে কি করতেন। ও বেচারা ক্ষুধার্ত থাকত, খিদের জ্বালায় কাঁদত। তখন কোথায় যেত আপনাদের এই মানবিকতা? আজ যখন আপনাদের নিজেদের ঘাড় আইনের ফাঁসে আটকে যাচ্ছে, তখন আপনারা আমার কাছে সমঝোতার ভিক্ষা চাইছেন। আমার স্বামী যে আপনার ছেলে ছিল, সে কখনো এই বাড়িতে নিজের স্ত্রীর সপক্ষে আওয়াজ তোলেনি। কিন্তু তার চলে যাওয়ার পর আপনারা তার বিধবা স্ত্রী আর তার অনাথ সন্তানেরও কদর করেননি। সে সারা জীবন চুপচাপ থেকেছে। কখনো সে নিজের স্ত্রীর তরফ থেকে একটা কথাও বলেনি। আর পারুল, তুমি নিজে একজন নারী হয়েও কখনো আমাকে নিজের ভাবি হিসেবে মেনে নাওনি। সবসময় আমাকে ছোট দেখিয়েছ। কখনো এই বাড়ির কাজে আমার কোনো সাহায্য করনি। সবসময় আমার কথাগুলো নিজের মায়ের কান পর্যন্ত পৌঁছে দিয়েছ আর আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছ। এই বাড়িতে কখনো আমাকে মানুষ বলেই গণ্য করা হয়নি। আমার ননদ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার শাশুড়ি এগিয়ে এসে আমার পা ধরার চেষ্টা করলেন। যে মহিলা সকাল পর্যন্ত আমাকে লাথি মারার আর বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, উনি আজ মাটিতে আমার পা ধরে অনুনয় বিনয় করছিলেন। কিন্তু আমার মনে ওনাদের জন্য বিন্দুমাত্র দয়া বা সহানুভূতি অবশিষ্ট ছিল না। আমি আমার পা পেছনে টেনে নিলাম এবং বললাম যে মামনি, নিজের এই নাটক বন্ধ করুন, কারণ এই বাড়িতে এবার সবার নাটক পুরোপুরি শেষ হতে চলেছে। এখানে আপনার অনুরোধ অনুযায়ী আরও প্রথম 3টি লাইন বাদ দিয়ে বাকি কাহিনীর সম্পূর্ণ বাংলা অনুবাদ দেওয়া হল। আমার শ্বশুরের গলা কাঁপতে লাগল। বাইরে থেকে গাড়ির সাইরেনের সেই ভয়ানক আওয়াজ আসতে শুরু করেছিল, যা এই কথার ইঙ্গিত দিচ্ছিল যে এই লোকেদের পাপের ঘড়া এখন পুরোপুরি পূর্ণ হয়ে গেছে এবং এরা সবাই ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়ে গেছে। আমি আমার কবজির ঘড়ির দিকে তাকালাম। সকাল ঠিক 10টা বাজছিল এবং এটা সেই সময় ছিল যখন আমার বন্ধু সব প্রমাণ পুলিশকে দেখিয়ে দিয়েছিল এবং আমার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে এফআইআর দায়ের করিয়ে দিয়েছিল। আমার বন্ধু পুলিশকে সাথে নিয়ে ঠিক সময় বাড়ি পৌঁছে গিয়েছিল। আমার শ্বশুর জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন তো পুলিশ আর আমার বন্ধু বন্দিতাকে দেখে আমার শাশুড়ি, শ্বশুর আর আমার ননদের মুখ খোলাখুলিই রয়ে গেল। আমার শ্বশুর তো সোফায় পড়ে গিয়ে নিস্তেজ হয়ে গিয়েছিলেন। ওনার বুকটা দ্রুত ওঠানামা করছিল আর মুখটা পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। আমার শাশুড়ি নিজের জ্ঞান হারিয়ে ফেলছিলেন
আর ননদ অজ্ঞান হওয়ার উপক্রম হয়েছিল। আমার ননদ আমার কাছে এলো এবং আমার হাত ধরে চিৎকার করে বলল, ভাবি, পুলিশ আমাদের বাড়ি আসছে। আমাদের সমাজে কি ইজ্জত আর বাকি থাকবে? পুলিশকে বলো ওরা যেন ফিরে যায়। শ্বশুর তো এতটাই বুড়িভাবে কাঁপছিলেন, কখনো ফোনের দিকে তাকাচ্ছিলেন তো কখনো দরজার দিকে নজর ছিল। আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম তো বাইরে দাঁড়িয়ে থাকা আমার সিনিয়র বন্ধু বন্দিতা বলল যে স্যার, এটাই সেই বাড়ি আর এটাই আমার বন্ধু। তারা ভেতরে দাখিল হলেন এবং বলতে লাগলেন যে আমাদের কাছে আপনাদের অ্যারেস্ট করার ওয়ারেন্ট আছে, আমাদের বাড়ি তল্লাশি করতে হবে। আমার শ্বশুর হাঁপাতে হাঁপাতে নিজের লাঠিটা তুলতে চাইলেন, কিন্তু ওনার আঙুলগুলোতে আর ততটা জোর অবশিষ্ট ছিল না, কারণ উনি কাঁপানো গলায় বলতে লাগলেন যে স্যার, আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি একজন রিটায়ার্ড ফার্স্ট ক্লাস অফিসার আর আমার ছেলেও নিজের বড় কোম্পানি চালাচ্ছিল। আমরা কোনো অপরাধ করিনি। আমিও ভদ্র মানুষ আর আমার ছেলেও ভদ্র মানুষ ছিল। ইন্সপেক্টর একটি শীতল হাসির সাথে নিজের হাতে থাকা ফাইলগুলো সামনে এগিয়ে দিলেন এবং বললেন যে দেখুন, আপনার সুনামের যে কাঁচা খতিয়ান আমাদের কাছে পৌঁছেছে তা কোনো ভুল বোঝাবুঝির পরিণতি নয়, বরং প্রমাণের ভিত্তিতে শামিল আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত বিবরণ আমাদের কাছে আছে, যা আপনি আপনার স্ত্রী এবং মেয়ের নামে লুকিয়ে রেখেছিলেন এবং যেগুলোতে গত কয়েক মাস ধরে প্রতি মাসের প্রথম তারিখে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকার লেনদেন হচ্ছিল। শুধু তাই নয়, যে বেনামি প্লটটি আপনি গত সপ্তাহে বুক করেছিলেন তার পেমেন্টের ভুল ডকুমেন্টও আমাদের হাতে লেগে গেছে। আমার শাশুড়ি এগিয়ে গিয়ে অনুনয় বিনয় করে বললেন যে স্যার, প্লিজ ব্যাপারটা এখানেই মিটিয়ে দিন, আমরা সব তদন্তের জন্য প্রস্তুত আছি। এখানে আপনার দেওয়া কাহিনীর সম্পূর্ণ এবং অবিকল বাংলা অনুবাদ দেওয়া হল, কিন্তু সবার সামনে আমাদের তামাশা বানাবেন না। পুলিশ আমার শাশুড়িকে বকা দিয়ে বলল যে তামাশা তো এখন শুরু হয়েছে ম্যাডাম। যখন নিজেদেরই ঘরের একটা মেয়েকে 1 টাকার জন্য আপনারা তর্সাচ্ছিলেন এবং তার বাচ্চার ওপর অত্যাচার করছিলেন, তখন আইন আর সমাজের কথা মনে পড়েনি আপনাদের? একজন বিধবা নারীর ওপর তার স্বামীর উপার্জনের অধিকার থাকে, কিন্তু আপনারা তার থেকে সেই অধিকারও কেড়ে নিচ্ছিলেন এবং একজন বিধবা নারীকে চাকরি করতে বাধ্য করেছিলেন, এমনকি তার নিষ্পাপ বাচ্চা, আর তার জন্য আপনারা কোনো সাহায্য করেননি। পুলিশকর্মীরা ঘরের কোনায় কোনায় তল্লাশি করা শুরু করে দিলেন। সাথে ইনকাম ট্যাক্সের আয়কর একটা টিমও পৌঁছে গিয়েছিল। পুলিশের নজরদারিতে ইনকাম ট্যাক্সের লোকেরা আলমারির তালা ভেঙে দিলেন। ফাইলপত্র ঘাঁটাঘাঁটি করা হতে লাগল, আর যে শাশুড়ি সকাল পর্যন্ত আমাকে 1 টাকার জন্য তর্সাচ্ছিলেন, উনি আজ পুলিশদের সামনে হাত জোর করে দাঁড়িয়েছিলেন আর বলছিলেন যে আমাদের গয়নাগাটিতে হাত দেবেন না। আমি আমার ব্যাগটা তুলে নিলাম, যার মধ্যে সমস্ত জরুরি ডকুমেন্ট, সার্টিফিকেট আর কিছু জামাকাপড় ছিল, এবং অন্যদিকে নিজের ছেলেকে কোলে তুলে নিলাম। আমি আমার শ্বশুরের দিকে তাকালাম। ওনার চোখে এখন অহংকার আর জুলুম গায়েব হয়ে গিয়েছিল। সেখানে শুধু একজন অপরাধীর অসহায়তা ছিল। উনি আমাকে বললেন যে বৌমা, ওপরওয়ালার দোহাই আমাদের বাঁচিয়ে নাও, আমাদের ছেলেও এই দুনিয়ায় নেই, আমাদের একমাত্র ভরসা তুমি। যদি তুমি তোমার অভিযোগ ফিরিয়ে নাও তবে এই সব কিছু বন্ধ হতে পারে। আমি তোমার পা ছুঁতেও রাজি আছি। তুমি যেমন বলবে তেমনই হবে। তোমার পুরো বেতন তোমার কাছেই থাকবে। তুমি চাইলে চাকরিও করো না। অবিনাশের যত টাকা আছে সে সবও আমি তোমাকে দিয়ে দেব, আর যত জমিজমা আছে সে সব তোমার আর তোমার ছেলের নামে করে দেব। আমরা তোমার থেকে 1 টাকাও চাইব না, শুধু আমাদের বাঁচিয়ে নাও। আমি আমার শ্বশুরের হাত ছাড়িয়ে নিলাম এবং খুব শান্ত কিন্তু এক স্বস্তির সুরে বললাম যে বাবা মশাই, যখন আপনার স্ত্রী আমাকে মারছিলেন, আমার মাথা থেকে রক্ত বের হচ্ছিল, তখন আপনার মানবিকতা কোথায় গিয়েছিল? যখন আমাকে এই বাড়িতে কাজের লোক বানিয়ে সারাদিনের সব কাজ করানো হতো, তখন আপনার মানবিকতা কোথায় গিয়েছিল? তখন হয়তো আপনার মানবিকতা ঘুমোচ্ছিল। যখন আপনার ছেলের বিধবা স্ত্রী সকালে চাকরি করার জন্য বাড়ি থেকে বের হতো, তখনও আপনার মানবিকতা ঘুমোচ্ছিল। আপনারা আমাকে একটা মেশিন বানিয়ে দিয়েছিলেন যা ঘরের আর বাইরের দুটোরই কাজ করতে বাধ্য হয়ে গিয়েছিল। আমার ছেলে খুব অসুস্থ ছিল। আমি আপনাদের কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। আপনাদের কি মনে হতো যে আমি চাকরি করতে যাই বলে নিজের দুঃখ কারো সাথে ভাগ করে নিতে পারি না? আপনাদের কি মনে হতো যে এই শহরে আপনাদের ছাড়া আমার আর কেউ নেই? হ্যাঁ, এই শহরে আমার কেউ নেই, কিন্তু আমার এই বন্ধুটি আছে যে আমাকে সেই কোম্পানিতেই চাকরি করতে গিয়ে মিলেছিল যেখানে আমি চাকরি করছিলাম। ও আমার অবস্থা দেখেছিল এবং আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি তো খুব ভালো ছিলে, তোমার কি হয়ে গেল? তখন আমি ওকে নিজের পুরো সমস্যার কথা জানাই,
তো ও আমাকে সাহায্য করার চেষ্টা করে এবং বলে যে তোমার শ্বশুরবাড়ির লোকেদের তাদের ভুলের অনুশোচনা করানো খুব জরুরি, অন্যথায় তারা তোমার আর তোমার ছেলের প্রাণ কেড়ে নেবে এবং তাদের বিন্দুমাত্র আফসোসও হবে না। তোমাকে তোমার ছেলের জন্য বেঁচে থাকতে হবে। এখানে আপনার দেওয়া কাহিনীর শেষ অংশের সম্পূর্ণ এবং অবিকল বাংলা অনুবাদ দেওয়া হল। তোমাকে ওই লোকেদের পর্দাফাঁস করতেই হবে। এভাবে কতদিন আর চুপ থাকবে এবং এভাবে কতদিন আর অত্যাচার সহ্য করবে? আমার বন্ধু আমার সাহস বাড়িয়েছিল এবং আমার সাহায্য করে আজ আপনাদের আমার সামনে ক্ষমা চাইতে বাধ্য করেছে। আজ আপনারা আপনাদের মিথ্যে ইজ্জত বাঁচানোর জন্য আমার পা ধরছেন। আমার আপনাদের ওপর ঘৃণা হয় যারা অন্যদের মেয়েদের মেশিন মনে করে আর নিজেদের মেয়েকে বাড়িতে ইজ্জতের সাথে রাখে। আমি এই বাড়ি সবসময়ের জন্য ছেড়ে চলে যাচ্ছি। আপনাদের সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই। আমার শাশুড়ি সোফাতেই চিৎকার করে উঠলেন এবং বললেন, না বৌমা, তুমি এমনটা করতে পারো না। তুমি তোমার অসুস্থ বাবার কথা তো ভাবো। যখন তোমার স্বামীর বাড়ির লোকেদের বদনাম হবে তখন সমাজ তোমার পরিবারের ওপরও থুতু ফেলবে। লোকে তোমার বাবাকে বলবে যে তোমার মেয়ে নিজেরই শ্বশুরবাড়ি ধ্বংস করে দিল। আমি ঘুরে আমার শ্বশুরের চোখের দিকে তাকালাম এবং বললাম, বাবা মশাই, আপনাকে আমার বাবার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি গত রাতেই আমার বাবাকে ফোন করে এই নরকের এক একটি সত্য ঘটনা সত্যি সত্যি জানিয়ে দিয়েছি। বাবা যখন আমার ওপর ঘটে যাওয়া কাহিনী শুনলেন তখন ওনার কান্নার আওয়াজ আমার আত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। উনি আমাকে শুধু একটাই কথা বলেছিলেন যে, বেটি, তুমি যদি এই নরকে আর একটা দিনও থাকো তবে আমি আমার প্রাণ দিয়ে দেব। তুমি আমাকে এই সব কিছু আগে কেন জানাওনি? আমার বাবা বললেন যে, তুমি আমাকে সেই সব বাবাদের মতো ভাবলে যারা নিজেদের মেয়েদের নরকের মতো শ্বশুরবাড়িতেও মানিয়ে গুছিয়ে থাকার কথা বলে, আর তারপর যখন মেয়েরা সাহস হারিয়ে ফেলে তখন একদিন তাদের মরা মুখ দেখে। আমি তেমন একদমই নই। আমার নিজের মেয়ের ওপর গর্ব আছে। বেটি, তোমার এই বৃদ্ধ বাবা নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে দাঁড়িয়ে আছে। তোমার নিজেকে একা ভাবার কোনো প্রয়োজন নেই। তোমার যে জিনিসের প্রয়োজন হবে তুমি আমাকে জানাবে আর আমি তোমাকে সাহায্য করব। আমার বাবার এই শব্দগুলো আমাকে সেই শক্তি দিয়েছিল যা আমি গত এই ৩ বছরের অত্যাচারে হারিয়ে ফেলেছিলাম। আমার বাবা মা আমার এই জয়ে গর্বিত। বদনাম আমাদের নয়, বরং আপনাদের মতো লোভী আর অত্যাচারী লোকেদের হবে। আমার শাশুড়ি জোরে জোরে চিৎকার করতে করতে মাটিতে বসে পড়লেন। ওনার সেই অহংকার যা প্রতি মাসে আমার খাটুনির উপার্জনে পুষ্ট হতো তা এখন পুরোপুরি মাটিতে মিশে গিয়েছিল। আমি আমার পা আগে বাড়ালাম এবং এই বাড়ির প্রধান দরজার দিকে চলতে লাগলাম, যেখান থেকে কোনো একসময় আমি এক ভয় পাওয়া ভীতু কোণে হয়ে ভেতরে এসেছিলাম। আমার ছেলে আমার কোলে ছিল, যে এখন মাত্র ১ বছরের এক নিষ্পাপ শিশু ছিল। সে জানত না যে এখানে এই সব কিছু কি হচ্ছে। আমি চাইও নি যে আগে কখনো সে নিজের বাবার বাড়ির লোকেদের আসল রূপের ব্যাপারে কিছু জানতে পারুক। আমি তাকে এমন পরিবেশ থেকে অনেক দূরে নিয়ে যেতে চেয়েছিলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার ছেলেকে এই লোকেদের মতো বানাব না। কাহিনীর সেই শেষ এবং সবচেয়ে বড় সাসপেন্স যা আমার শ্বশুরের মনে হচ্ছিল যে তা শুধু ওনার করা কেলেঙ্কারির সীমা পর্যন্তই আছে, তা এখনও পুরোপুরি উন্মোচন হওয়া বাকি ছিল। ওনার মনে হচ্ছিল যে আমি শুধু ওনাদের নামে পুলিশে অভিযোগ করেছি আর চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু ওনাদের ধারণা ছিল না যে আমি ওনাদের থেকে কয়েক কদম আগের কথা ভাবতে পারতাম। আমি এই লোকেদের পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কথা ভেবে নিয়েছিলাম। এখানে আপনার দেওয়া কাহিনীর শেষ অংশের সম্পূর্ণ এবং অবিকল বাংলা অনুবাদ দেওয়া হল। এই বাড়িতে আজ পর্যন্ত আমাকে আর আমার ছেলেকে এই বাড়ির অধিকার থেকে দূরে রাখা হয়েছিল। এখন আমাকে আমার শ্বশুর আর আমার স্বামীর সবকিছু আমার ছেলের নামে করাতে হতো, কারণ আমার স্বামী এই বাড়ির জন্য অনেক কিছু করেছিলেন। তার বদলে ওনার স্ত্রী আর ওনার ছেলে কিছুই পায়নি। আমি এখান থেকে খালি হাতে বেরিয়ে যেতে চাইনি। আমি এই লোকেদের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেছিলাম এবং আমার ছেলের অধিকার চেয়ে আবেদন করেছিলাম। আমি মামলায় এটাও নথিভুক্ত করিয়েছিলাম যে এই লোকেরা আমাকে প্রাণেও মেরে ফেলতে চেয়েছিল, কারণ এই লোকেরা বহুবার আমার সাথে মারধর করেছিল। পুলিশ আর আশেপাশের লোকেরা আমার সাথে ছিল। আমার বন্ধুও আমাকে অনেক সাহায্য করেছিল। আমার শ্বশুরবাড়ির ৩ জনকেই অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল। আমি ওই লোকেদের ধ্বংস করে দিয়েছিলাম, কারণ আমার কাছে আমার ছেলে ছিল, আমার স্বামীর সন্তান ছিল, আর আমি এই বাড়ির একমাত্র ছেলের বিধবা স্ত্রী ছিলাম। এই হিসাবে এই বাড়ির সমস্ত জমানো পুঁজি আর এই সব কিছু আমার ও আমার ছেলের নামে হয়ে গিয়েছিল। আর সেই ভয়েস রেকর্ড যার মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকেদের কথাবার্তা ছিল,
সেটাও একটা প্রমাণ হিসেবে কোর্টে পেশ করা হয়েছিল, যার মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সাথে মারধর করত। আমাকে হুকুম দেওয়া হতো যেন আমি ঘরের সমস্ত কাজ করি। আমাকে কাজের লোক বানিয়ে রাখা হতো। আমার চোখ থেকে জল পড়ছিল, কিন্তু এখন সেই জল আর লাচারি বা অসহায়তার ছিল না, বরং তা ছিল আমার স্বাধীনতা আর নিজের অধিকারের লড়াইয়ের। আমি এই যুদ্ধ জিতে গিয়েছিলাম। একজন নারীকে আর তার ছেলেকে ইনসাফ বা ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আইন তাকে সম্পূর্ণ সাহায্য করেছিল। আমি সেই বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম, আর যত টাকা আমি সরকারের তরফ থেকে পেয়েছিলাম সেই সমস্ত টাকা নিয়ে আমি আমার বাপের বাড়ি ফিরে এলাম, এবং এখন আমি আমার বাপের বাড়িতেই থাকি, চাকরিও করি, আর আমার ছেলের লালন পালনও খুব ভালোভাবে করছি। এখানে আমার ছেলেকে ক্ষুধার্ত রাখা হয় না। আমি ওর ভবিষ্যতের জন্য অনেক কিছু ভেবে রেখেছি। আমার শাশুড়ি, শ্বশুর আর ননদ আজ জেলের গড়াদের পেছনে রয়েছে। আমি এমন সমস্ত শ্বশুরবাড়ির লোকেদের এটাই বলতে চাই যে কারো মেয়েকে নিজের বাড়িতে এনে তাকে কাজের লোক ভাববেন না। ও তো কারো মেয়ে। তাকে যদি আপনারা নিজেদের মেয়ের মতো ভাবেন, তবে সে আপনার নিজের মেয়ের থেকেও বেশি ত্যাগ স্বীকার করবে। আমি আমার স্বামীর সামনেও এবং আমার স্বামী মারা যাওয়ার পরেও এই বাড়িতে কোনো শান্তির দিন দেখিনি, কিন্তু তার মানে এটা ছিল না যে আমি অত্যাচারকে মেনে নিয়েছিলাম। আমি সেদিনই বিদ্রোহ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন আমার ছেলের চিকিৎসা করানোর মতো কেউ ছিল না। আমার বন্ধুবন্দিতার কাছে আমি খুব কৃতজ্ঞ যে নিজের এক ডাক্তার বন্ধুর সাথে কথা বলে আমার ছেলের অবস্থার কথা জানিয়ে তার ওষুধ আমাকে এনে দিয়েছিল, যা আমি লুকিয়ে বাড়ি নিয়ে গিয়ে চুপচাপ আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, যার ফলে আমার ছেলের স্বাস্থ্যের উন্নতি হয়েছিল। আমি আমার কাহিনী দিয়ে আপনাদের এটাই জানাতে চাই যে যদি আপনারা কোনো অত্যাচারের শিকার হন, তবে চুপচাপ থাকার বদলে তার বিরুদ্ধে আওয়াজ তুলুন, কারণ অত্যাচারী আপনার চুপ থাকার কারণে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে।